বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে কষ্ট করে সাথে থাকার জন্য। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। ফৌজদারি কার্যবিধি আইন ইতিমধ্যে আমরা জেনেছি ফৌজদারি কার্যবিধি আইনের ৮২ ধারা পর্যন্ত, যেখানে আমরা জেনেছিলাম গ্রেফতারি পরোয়ানা কার্যকরের জন্য বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারেন, যে কোনো জায়গায় গিয়ে আপনি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারেন ৮২ ধারা অনুযায়ী। আজকে আমরা জানবো ৮৩ ধারা। খেয়াল করি সবাই, প্রশ্ন আসছিল আমাদের, অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা প্রেরণ, অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা প্রেরণ, অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরীকরণ। দুইটা বিষয়, একটা হচ্ছে অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা প্রেরণ, একটা হচ্ছে অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরীকরণ। যদি বলা হয় অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা প্রেরণ, সেক্ষেত্রে আমরা দেখব অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা প্রেরণ করা হয় কার্যবিধি আইনের ৮৩ ধারা অনুযায়ী। লাইক দ্যাট, আমি বাড্ডা থানার ম্যাজিস্ট্রেট, যদি প্রয়োজন মনে করি পল্টন থানাধীন কোনো আসামি রয়েছে, সেক্ষেত্রে সেই থানার ম্যাজিস্ট্রেটের নিকট আমরা গ্রেফতারি পরোয়ানা প্রেরণ করব। সেই থানার ম্যাজিস্ট্রেট, আমরা দেখতে পাই, একটু খেয়াল করেন ওখানে, অধিক্ষেত্রের বাইরে যে অধিক্ষেত্রে প্রেরণ করা প্রয়োজন সে অধিক্ষেত্রের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সে অধিক্ষেত্রের যে পুলিশ সুপার, ক্ষেত্রমতে পুলিশ কমিশনার, বুঝা গেল, জেলার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার, তার নিকট প্রেরণ করলেই কার্যকর করা হয়েছে বলে গণ্য হবে। তিনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট পুলিশ সুপার পরোয়ানা তামিল করবেন। এমসিকিউ যদি আসে, অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার নিকট প্রেরণ করা হয়, অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার তার নিকট প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার সেটা কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কত ধারায়? ৮৩ ধারা অনুযায়ী। তাহলে অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরীকরণ, আমরা দেখতে পাই অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরীকরণ হচ্ছে ৮৩ ধারা অনুযায়ী কার্যকরের জন্য সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপারের নিকট প্রেরণ করা হয়। দেন আমরা দেখব, তাহলে এতক্ষণ আমরা পড়েছি অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা প্রেরণ করতেছেন ৮৩ ধারায়। অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবেন কত ধারা অনুযায়ী? আপনি বাড্ডা থানার অফিসার ইনচার্জ, আপনার নিকট যে পরোয়ানাটা এসেছে, আপনি চাইলে সেই পরোয়ানাটা, যদি অন্য অধিক্ষেত্র হয়, দেখা যায় যে যে পরোয়ানাটা আপনার নিকট এসেছে সেটা আপনার মামলার, কিন্তু অপরাধী বসবাস করেন পল্টন থানায়, তাহলে আপনি কিভাবে তাকে গ্রেফতার করবেন? এটাকে আমরা দেখতে পাই, বলা আছে যে গ্রেফতারি পরোয়ানা অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরীকরণের প্রথম বিষয়, আপনি যে স্থানে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে যাচ্ছেন সে স্থানের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করবেন। ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করবেন ৮৪-১ ধারা অনুযায়ী। সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট আপনাকে যথাযথ সাহায্য সহযোগিতা করবেন ৮৪-২ ধারা অনুযায়ী। যদি দেখা যায় যে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানালে আপনার পরোয়ানার ভুক্ত যে অপরাধী তিনি খোয়া যেতে পারেন, তিনি পলায়ন করতে পারেন। সেক্ষেত্রে কাউকে না জানিয়ে আপনি সংশ্লিষ্ট স্থানে যেতে পারেন, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারেন, তবে আসার সময় জানিয়ে আসবেন। তাহলে অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরীকরণের পদ্ধতি আমরা কি পেলাম? যে স্থানে কার্যকর করা প্রয়োজন সে স্থানের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেটকে জানাবো ৮৪-১। সে স্থানের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট আপনাকে যথাযথ সাহায্য সহযোগিতা করবেন ৮৪-২। প্রয়োজনে তাদেরকে না জানিয়ে আপনারা সংশ্লিষ্ট স্থানে যেতে পারেন, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারেন ৮৪-৩। এখন দেখব, আমি এজ এ ব্যক্তিগতভাবে
যখন অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে যায়, সেটা যদি হয়ে থাকে 20 মাইল দূরে, সেক্ষেত্রে করণীয় কি? প্রশ্ন হচ্ছে 20 মাইল দূরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরীকরণে করণীয় কি আলোচনা করুন। তাহলে আমরা দেখব 20 মাইল দূরে যদি আপনি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেন, সেক্ষেত্রে করণীয় হচ্ছে সংশ্লিষ্ট যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট যে জেলার পুলিশ সুপার অথবা ক্ষেত্রমতে পুলিশ কমিশনার, তার নিকট অপরাধীকে হাজির করাবেন। এটা প্রশ্ন আসছিল। 20 মাইল দূরে গ্রেফতারকৃত আসামিকে কার নিকট সুপর্দ করতে হয়? তাহলে আমরা দেখব 20 মাইল দূরে কোনো অপরাধীকে যদি গ্রেফতার করা হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপার, ক্ষেত্রমতে পুলিশ কমিশনারের নিকট সোপর্দ করে আসবেন। কত ধারায়? 85 ধারায়। দেন আমরা দেখি 86 ধারা অনুযায়ী যার নিকট অপরাধীকে সুপর্দ করলাম 85 ধারায়, সে ম্যাজিস্ট্রেট 76 ধারা অনুযায়ী অথবা 497 ধারা শর্তাবলী অনুযায়ী জামিনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কত ধারায় জামিন দিবেন? 86 ধারা আমরা দেখতে পাই। ফৌজদারি কার্যবিধানের 76 ধারায় যদি জামিনযোগ্য পরোয়ানা হয় তাহলে জামিন দিবেন, এবং 497 ধারায় যদি জামিনের ব্যবস্থা থাকে তাহলে জামিন দিবেন। জামিন দেওয়ার পর পরোয়ানা ইস্যুকারী আদালতকে সেই জামিন দেওয়ার যেই পত্র, যেই পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে, সেই পরোয়ানাটা তিনি ফেরত পাঠাবেন সংশ্লিষ্ট আদালত। তাহলে 20 মাইল দূরে কার্যকর করার পর অপরাধীকে জমা দিয়ে আসলেন বা বুঝিয়ে দিয়ে আসলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, ক্ষেত্রমতে পুলিশ কমিশনারের নিকট। কত ধারায়? 85 ধারায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন 76 অথবা 497 ধারায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর তিনি এই যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছেন, সেই কার্যকরী ব্যবস্থার বিষয়ে অনুরোধকারী যে আদালত, তার নিকট পরোয়ানাটা ফেরত প্রদান করবেন। 86 ধারা। তাহলে আমরা 82 ধারায় পড়লাম যে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের জন্য বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা যেতে পারি। পাশাপাশি আমরা 83 ধারায় পড়লাম অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা প্রেরণ। কার নিকট প্রেরণ করব? সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপারের নিকট। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন কার্যকরীকরণে 83 ধারা। দেন আমরা দেখতে পাই 84 ধারায় অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরীকরণ প্রক্রিয়া। আমরা দেখব অধিক্ষেত্রের বাইরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরণের জন্য প্রথম প্রক্রিয়া হচ্ছে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করব 84 সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ সাহায্য সহযোগিতা করবেন 84 পাশাপাশি যদি তাদেরকে জানালে অপরাধী হারিয়ে যেতে পারেন, পলায়ন করতে পারেন, প্রয়োজনীয় সময় না থাকে, সেক্ষেত্রে আমি এজ এ ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা উল্লিখিত পরোয়ানার তামিলকারী অফিসার হিসাবে সংশ্লিষ্ট স্থানে যেতে পারি এবং তাদের অনুমতি ব্যতীতই আমরা পরোয়ানা কার্যকর করত আসার সময় জানিয়ে আসবো 84(3)। এখন আমরা দেখি যে যে অধিক্ষেত্রের বাইরে আমরা গেলাম সেটা যদি 20 মাইল দূরে হয়, তাহলে আমরা দেখতে পাই 20 মাইল দূরে হলে আমরা 85 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, ক্ষেত্রমতে পুলিশ কমিশনারের নিকট বুঝিয়ে দিয়ে আসবো অপরাধীকে 85 ধারা অনুযায়ী। দেন আমরা দেখলাম 86 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি ফৌজদারি কার্যবিধানের 76 ধারা অনুযায়ী জামিনের ব্যবস্থা থাকলে জামিন দিবেন, অথবা 497 ধারা অনুযায়ী জামিনের ব্যবস্থা থাকলে জামিন দিবেন। প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের পর পরোয়ানাটি তিনি সংশ্লিষ্ট আদালতে ফেরত প্রদান করবেন 86 ধারা। দেন আমরা জানবো 87 ধারা। ইতিমধ্যে আমরা জেনেছি হুলিয়া হচ্ছে 3 কপি ইস্যু হয়।
আমরা আজকে জানবো হুলিয়ার সমার্থক শব্দ কতগুলো। হুলিয়ার সমার্থক শব্দ আমরা দেখতে পাই, হুলিয়ার সমার্থক শব্দ হচ্ছে তিনটা। একটা হচ্ছে ঘোষণাপত্র, একটা হচ্ছে ইশতেহার, আর একটা হচ্ছে আদেশপত্র। তাহলে হুলিয়া কাকে বলে, ঘোষণাপত্র কাকে বলে, ইশতেহার কাকে বলে, আদেশপত্র কাকে বলে, একই জিনিস। তাহলে এই হুলিয়াটা কাকে বলে আমরা দেখি। কোন মামলার পলাতক আসামিকে, কোন মামলার পলাতক আসামিকে সুনির্দিষ্ট তারিখ ও সময় সুনির্দিষ্ট স্থানে হাজির হওয়ার জন্য কমপক্ষে 30 দিন সময় দিয়ে আদালতের বিচারক কর্তৃক সিল মোহরাঙ্কিত ও স্বাক্ষরিত ঘোষণাপত্র, ইশতেহার, আদেশপত্র, এই তিনটা বোঝানো হচ্ছে যে এই যে সিল মোহরাঙ্কিত আদেশপত্রটিকেই হুলিয়া বলে অবহিত করা হয়। তাহলে আমরা যদি আরেকটু সংক্ষেপে জানি, কোনো মামলার অপরাধীকে সুনির্দিষ্ট সময়ে আদালতে হাজির হওয়ার জন্য 30 দিনের সময় দিয়ে আদালতের অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিল মোহরাঙ্কিত 3 কপি আদেশনামাকেই হুলিয়া বলা হয়ে থাকে, যা আমরা দেখতে পাই 87-1। এই হুলিয়া কিভাবে জারি করেন আমরা দেখি। হুলিয়া 3 পদ্ধতিতে জারি করা হয়। একটা হচ্ছে প্রকাশ্য স্থানে পাঠ করে, অপরটি হচ্ছে প্রকাশ্য স্থানে লটকিয়ে, অপরটি হচ্ছে আদালত ভবনের চত্বরে টানিয়ে। তাহলে হুলিয়া কপি হয় তিনটা, 3 পদ্ধতিতে জারি করা হয়। প্রথম পদ্ধতি হচ্ছে প্রকাশ্য স্থানে লোকজনের সামনে পাঠ করে সংশ্লিষ্ট ব্যক্তির বাসস্থানের মধ্যে টানিয়ে, আর তৃতীয়ত হচ্ছে আদালত ভবনের বা আদালত চত্বরে টানিয়ে, নোটিশ বোর্ডে টানিয়ে। এটা হচ্ছে 87-2। আমরা একটু খেয়াল করি, ইতিমধ্যে আমরা জেনেছি সমন জারির প্রমাণ 74 ধারায়। আমরা আজকে জানবো হুলিয়া জারির প্রমাণ। হুলিয়া জারির প্রমাণ আমরা দেখব। হুলিয়া জারির প্রমাণের বিষয়ে বলা আছে 87-3। আদালতের নিকট যেদিন প্রতীয়মান হবে যে যে সময় থেকে হুলিয়া কার্যকর, হুলিয়া যে ব্যক্তির প্রতি ইস্যু করা হলো তার প্রতি জারি করা হয়েছে, আদালতের নিকট যেদিন হুলিয়া যথাযথভাবে জারি করা হয়েছে বলে প্রতীয়মান হবে, সেদিন থেকে হুলিয়া প্রকাশিত হয়েছে মর্মে গণ্য হবে। এটাকে বলা হয় হুলিয়া জারির প্রমাণ। আমরা হুলিয়া রিলেটেড যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে বিধি ব্যবহার করব 472। হুলিয়ার ক্ষেত্রে বিধি ব্যবহার করব 472 বিধি। তাহলে হুলিয়া কাকে বলে? কোন মামলার অপরাধীকে আদালতে হাজির হওয়ার জন্য সুনির্দিষ্ট তারিখে আদালতে হাজির হওয়ার জন্য 30 দিনের সময় দিয়ে আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিল মোহরাঙ্কিত 3 কপি আদেশনামাকেই হুলিয়া বলা হয় 87-1। প্রবিধান 472। হুলিয়া 3 পদ্ধতিতে জারি করা হয়, যা আমরা দেখতে পাই। যে ব্যক্তি যে স্থানে বসবাস করেন প্রকাশ্য স্থানে পাঠ করে উল্লিখিত ব্যক্তির বাসস্থানের দরজায় টানিয়ে আদালত ভবনের বা আদালত চত্বরে যে নোটিশ বোর্ডে টানিয়ে, যা আমরা দেখতে পাই 87-2। হুলিয়া জারির প্রমাণ দেখতে পাই 87-3। আদালতের নিকট যেদিন হুলিয়া যথাযথভাবে জারি হয়েছে বলে প্রতীয়মান হবে, সেদিন থেকে হুলিয়া প্রকাশিত হয়েছে মর্মে গণ্য করা হবে, যা আমরা 87-3 ধারা পর্যালোচনায় দেখতে পাই। বিধি, ওভারঅল বিধি ব্যবহার করব 472। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।